কখনো কি ভেবেছো পুরনো বাড়ির নীরব দেওয়ালের ভেতরে কত গল্প চাপা থাকে? পাহাড়পুরের প্রান্তে দাঁড়িয়ে আছে এক বিস্মিত চৌধুরী বাড়ি, যার করিডোরে এখনও শোনা যায় ফিসফিসানি, আর বন্ধ দরজার আড়ালে নড়ে ওঠে অচেনা ছায়া। শহরের যুবক রূপক এসেছিল শান্তি খুঁজতে, কিন্তু পেয়ে গেল এক তরুণীর অসমাপ্ত ভালোবাসার ভয়ঙ্কর ডাক। রাত গভীর হলে বাড়ির ছায়াঘর থেকে ভেসে আসে কণ্ঠ, আমাকে মুক্তি দাও। কুসুমের করুণাত্মা, প্রতারণা আর মৃত্যুর রহস্যে ঢাকা অতীত, সব মিলিয়ে শুরু হয় এক শীতল অভিযাত্রা, যেখানে মুক্তি আর ভয় মুখোমুখি দাঁড়ায়। তুমি কি সাহস করবে এই পাহাড়পুরের ভয়ঙ্কর কিংবদন্তি ছায়াঘরের রহস্য জানতে? সতর্ক থেকো, কারণ একবার যদি ওই দরজার ভেতরে ঢোকো, আর ফেরার পথ হয়তো খোলা থাকবে না। পাহাড়পুর গ্রামের মাথার ওপর ঝুঁকে থাকা আকাশটা সেদিন অদ্ভুত রঙের ছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আর গোধূলির লালচে আলো গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসছিল যেন রক্তের মতো। রূপক এই গ্রামের নাম আগে শুনেছে, কিন্তু পা রাখেনি কখনো। শহরের অস্থিরতা থেকে পালিয়ে এখানে কয়েকদিন কাটাতে এসেছেন। ট্রেন থেকে নামার পর গ্রামের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তার মনে হচ্ছিল চারপাশে নিস্তব্ধতা যেন গোপন কিছু বলছে। হঠাৎ এক বৃদ্ধ চায়ের দোকান থেকে তাকিয়ে বললেন, বাবু, কোন বাড়িতে উঠবেন? রূপক হেসে বলল, চৌধুরী বাড়ি। শুনেছি ওখানে থাকার ব্যবস্থা আছে। বৃদ্ধের চেহারার হাসিটা মিলিয়ে গেল। নিচু গলায় বললেন, চৌধুরী বাড়ি? ওখানে রাত কাটানোর আগে ভাববেন, ওখানে আলো নিভলেই অদ্ভুত সব শব্দ শোনা যায় বাবু। রূপক মৃদু হেসে বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না। বৃদ্ধ কেবল মাথা নেড়ে চুপ করে গেলেন। চৌধুরী বাড়ি পাহাড়পুরের একবারে শেষ প্রান্তে। অর্ধেক ভাঙা ফটক পেরিয়ে রূপক যখন ভেতরে ঢুকলেন, হালকা ধুলো আর শ্যাওলার গন্ধ তাকে ঘিরে ধরল। বাড়িটার গায়ে বেলগাছের লতা যেন তার প্রাণ শক্তি চুষে নিয়েছে। দরজার কাছে একজন মানুষ দাঁড়িয়েছিলেন, মাঝবয়সী পাতলা শরীর। তিনি নিজের পরিচয় দিলেন, আমি অমর, এই বাড়ির দেখভালের দায়িত্বে আছি। রূপক ঘরের ভেতরে ঢুকতেই দেখতে পেলেন বাড়ির ভেতরটা বাইরের চেয়ে আরও ভয়ঙ্কর। দেওয়ালে পুরনো প্রতিকৃতি, মেঝেতে ধুলো জমে আছে, আর করিডোরের শেষ দিকে একটা বন্ধ দরজা। রূপক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, ও ঘরটা কেন বন্ধ? অমর এক মুহূর্তে থেমে বলল, ওটাই ছায়াঘর বাবু, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয় না। রূপক অবাক হয়ে বললেন, ছায়াঘর? অমর ধীরে ধীরে বলল, বহু বছর আগে চৌধুরীদের এক তরুণী সেখানে গলায় দড়ি দেয়। তারপর থেকে রাতের বেলা ও ঘর থেকে ফিসফিস শব্দ শোনা যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা আরও নিস্তব্ধ হয়ে উঠল। কেরোসিনের বাতি হলুদ আলোয় রূপক নিচের ঘরে বসে ডায়েরি লিখছিলেন। হঠাৎ করিডোর থেকে পাতার ঘষার মতো একটা শব্দ শোনা গেল। তিনি দরজা খুলে করিডোরের দিকে তাকালেন। অন্ধকারের মাঝে সেই বন্ধ ঘরের দরজাটা যেন অদৃশ্য কারো স্পন্দনে কেঁপে উঠল। রূপক এগিয়ে গেলেন, কিন্তু অমরের কথা মনে পড়ে থেমে গেলেন। রাত প্রায় 3টার সময় আবার শব্দ, এবার স্পষ্ট ফিসফিসানি, এখানে এসো। রূপকের গা শিউরে উঠল। তিনি টর্চ জ্বালিয়ে দরজার কাছে গেলেন। দরজার তল দিয়ে যেন ঠান্ডা কুয়াশা বেরিয়ে আসছে। তিনি হাত বাড়িয়ে দরজার হাতল ধরতেই পেছন থেকে অমরের গলা শোনা গেল, ওখানে যাবেন না বাবু, ওই ঘর কাউকে বাঁচতে দেয় না। রূপক চমকে তাকালেন। অমরের চোখে আতঙ্কের ছায়া। রূপক সেই রাতে আর ঘুমোতে পারলেন না। ফিসফিস আওয়াজের স্মৃতি তাকে তাড়া করছিল। জানালার বাইরে পূর্ণিমার আলো ছড়িয়েছিল, কিন্তু আলো যেন এখানে অন্ধকার ভেদ করতে পারছিল না। সকালে অমর চা নিয়ে এলো। রূপক জানতে চাইলেন, ছায়াঘরের ভেতরে আসলে কি আছে? অমর গম্ভীর গলায় বলল, ও ঘরের ইতিহাস কেউ পুরো জানে না। শুধু শোনা যায়, বছর 25 আগে চৌধুরী বাড়ির কন্যা কুসুম এক অচেনা লোকের প্রেমে পড়ে, কিন্তু সেই প্রেমের শেষ ভালো হয়নি। লোকটা নাকি কুসুমকে প্রতারণা করেছিল। কুসুম এক রাতে ওই ঘরে নিজের জীবন শেষ করে দেয়। তারপর থেকে ওই ঘরে ছায়া নড়ে বেড়ায়, কেউ ঢুকলে সে বেরোতে পারে না। রূপক হালকা হেসে বলল, এসব লোক কথা অমর, আমি যুক্তিবাদী মানুষ। অমর দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। দুপুরে বাড়ির পেছনে পুরনো গোডাউনের দিকে হাঁটতে হাঁটতে রূপকের পা হঠাৎ মাটির নিচে কিছু একটা শক্ত জিনিসে ঠেকে গেল। মাটি খুঁড়ে তিনি একটা ধুলোমাখা কাঠের বাক্স পেলেন। বাক্সে ছিল না তালা, ভেতরে ছিল কিছু চিঠি আর একটা ডায়েরি। পাতার কোণে লেখা, কুসুম, 1999।
ডায়েরি পড়তে পড়তে রূপক জানলেন কুসুম সত্যি কারো প্রেমে পড়েছিল, কিন্তু লোকটার নামের জায়গাটা ছিঁড়ে গেছে। শেষ পাতায় কেবল লেখা, আজ রাতে আমি ছায়াঘরের সব শেষ করব, আমার ছায়ার ভেতরেই সে আমাকে পাবে। রূপকের বুকের ভেতর কেমন যেন ধকধক করতে লাগলো। রাত নামার পর রূপক ঠিক করলেন তিনি ছায়াঘরের রহস্যভেদ করবেন। বাতাসে অদ্ভুত সোদাগন্ধ ছড়িয়ে পড়েছে। রাত 12টার দিকে করিডোরে গিয়ে দাঁড়ালেন। দরজার চারপাশে যেন অন্ধকারের চেয়ে ঘন ছায়া। তিনি দরজার কাছে কান লাগাতেই আবার ফিসফিসানি, আমাকে বাঁচাও, বাঁচাও। রূপক দরজার হাতল ঘোরাতেই সেটি ধীরে ধীরে খুলে গেল। ভেতরটা একেবারেই অন্ধকার, কিন্তু মনে হচ্ছিল ঘরের মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে। কে? রূপক ডাকলেন। মুহূর্তের মধ্যে ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। তিনি দেখলেন ঘরের দেওয়ালে এক তরুণীর ছায়া ভেসে উঠেছে, কিন্তু সামনে কাউকে দেখা যাচ্ছে না। ছায়াটি ধীরে ধীরে এগিয়ে এসে দেওয়াল ছেড়ে মেঝেতে নেমে এলো। রূপকের পা অবশ হয়ে গেল তখনই। ছায়াটি ফিসফিস করে বলল, আমাকে বাঁচাও, মুক্তি দাও। রূপক তাড়াতাড়ি ডায়েরির কথা মনে করলেন। তিনি পকেট থেকে ডায়েরি বের করে বললেন, তুমি কি কুসুম? ছায়াটি থেমে মাথা নাড়ার মতো ইঙ্গিত করল। হঠাৎ ঘর অন্ধকারে ঢেকে গেল। অমর হঠাৎ দৌড়ে এসে রূপককে টেনে বাইরে বের করলো। দরজা বন্ধ করেই সে বলল, আপনি কি পাগল হলেন? ওই ঘরে বেশি সময় থাকলে কেউ ফিরে আসে না। রূপক বললেন, ওখানে সত্যি কুসুমের ছায়া আছে, সে মুক্তি চাইছে। অমর কাঁপতে কাঁপতে বলল, আমি জানি বাবু, কিন্তু মুক্তি দেওয়ার উপায় নেই। ওর আত্মা আটকে আছে বাড়ির নিচের গোপন কক্ষে। ওখানে কুসুমের অসমাপ্ত স্মৃতি পুঁতে রাখা হয়েছে। রূপক অবাক হলেন। অমর তাকে বাড়ির পেছনের দিকের পাথরের সিঁড়ি দেখিয়ে বলল, এই পথ দিয়ে নিচে নামলে কুসুমের কক্ষ পাওয়া যাবে, কিন্তু সাবধান, ওখানে প্রবল অশরীরী শক্তি আছে। রূপক সিদ্ধান্ত নিলেন যতই ভয় হোক না কেন তিনি রহস্যের শেষ পর্যন্ত যাবে। রূপক হাতে টর্চ নিয়ে অমরের দেখানো সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। বাতাস ক্রমশ ঠান্ডা হতে লাগলো, আর পাথরের দেওয়ালের শ্যাওলা পুরনো গন্ধ লেগেছিল। নিচে নেমে একটি সরু করিডর চোখে পড়ল। করিডরের শেষে কাঠের দরজা, যার গায়ে অদ্ভুত প্রতীক আঁকা। দরজাটি খুলতেই তিনি দেখলেন ভেতরে ছোট একটি ঘর। মেঝেতে ছড়িয়ে আছে পুরনো কাপড়, ভাঙা গয়না, শুকিয়ে যাওয়া ফুলের মালা, সবই যেন কুসুমের জীবনের চিহ্ন। ঘরের কোণে একটি ছোট্ট আয়না, যার পেছনে কালচে দাগ। রূপক এগিয়ে গিয়ে আয়না তাকাতেই সেখানে নিজের প্রতিচ্ছবি নয়, কুসুমের মুখ ভেসে উঠল ফ্যাকাশে, চোখে একরাশ আবেদন। কুসুমের কণ্ঠে ভেসে এলো, আমার নামটা কেউ জানতেও দিল না। আমার প্রেমের অপরাধে আমাকে চিরকালের জন্য আটকে রেখেছে। তুমি কি আমাকে ছায়ার ফাঁদ থেকে মুক্তি দেবে? রূপক ধীরে বলল, কিভাবে? আমার ভালোবাসার নাম লিখে আয়নার ওপারে রাখো, তবেই আমি মুক্তি পাব। ডায়েরির ছেঁড়া পাতার নিচে রূপক হঠাৎ এক ঝাপসা লেখা দেখতে পেল, অরিন্দম। তিনি সেই নামটি আয়নার উপরে লিখলেন। মুহূর্তের মধ্যে ঘর কেঁপে উঠল। বাতাসের ভেতর থেকে সাদা আলোর স্রোত বেরিয়ে এসে কুসুমের ছায়াকে ঘিরে ধরল। তার চোখে কৃতজ্ঞতার ঝিলিক দেখা গেল। তারপর ধীরে ধীরে সে মিলিয়ে গেল। ওপরে ফিরে এসে রূপক দেখলেন বাড়ির ভেতর হালকা আলো ছড়িয়ে পড়েছে। ছায়াঘরের দরজাটা আর ভারী লাগছে না। আমার স্বস্তির নিঃশ্বাস ফেলল। আপনি পেরেছেন বাবু, বলল অমর। এখন থেকে বাড়িটা শান্ত হবে। রূপক মৃদু হাসলেন, কিন্তু মনের মধ্যে কোথাও এক অদ্ভুত শূন্যতা থেকে গেল। কুসুমের গল্প শেষ হলেও তার স্মৃতি যেন বাড়ির দেওয়ালে থেকে গেছে। পরের দিন সকালে গ্রাম ছাড়ার আগে রূপক আবার ছায়াঘরের সামনে দাঁড়ালেন। দরজার ফাঁক দিয়ে ভেতরের মেঝেতে হালকা রোদ পড়েছে। ভেতরে আর কোনো অদ্ভুত ছায়া নেই। তিনি মাথা নিচু করে প্রণাম জানালেন কুসুমের প্রতি। বাইরে বেরিয়ে দেখলেন পাহাড়পুরের আকাশ আগের মতো শান্ত। বাতাসে আর কোনো রহস্যগন্ধ নেই, শুধু গ্রামের স্বাভাবিক নিস্তব্ধতা। রূপক হাঁটতে হাঁটতে ট্রেনের স্টেশনের দিকে চলে গেলেন। পেছনে চৌধুরী বাড়ি দাঁড়িয়ে রইল। এবার আর ভয়ঙ্কর নয়, বরং মুক্তির নিঃশ্বাসে ভরা এক পুরনো স্মৃতিসৌধ। ছায়াঘরের অন্ধকার কুসুমের আত্মাকে বন্দি করে রেখেছিল বহু বছর। রূপকের সাহস, সহানুভূতির জন্য সে অবশেষে মুক্তি পেল। পাহাড়পুরের লোককথার অন্তরালে লুকিয়েছিল এক তরুণীর অসমাপ্ত ভালোবাসার গল্প। এখন সেই বাড়ি আর কুসুমের কান্নার শব্দে ভরে ওঠে না, শুধু তার গল্প বেঁচে আছে। বাতাসে মৃদু ফিসফিসে যেন বলছে,
ভালোবাসা মৃত্যু পেরিয়েও মুক্তি খুঁজে পায়।